প্রিয় বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সামনে এসেছি আমি সেলিম খান, দেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ বিশ্লেষণ নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং দেখেছেন, অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন, 17 সদস্যের অন্তর্বর্তী সরকার। এই সরকার এমন একটি সময়ে এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব নিলেন যেখানে প্রায় 4 থেকে 500 মানুষ নিহত হয়েছেন গেল কয়েকদিনের আন্দোলনে। সেই নিহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকারটি শপথ নিলেন রাষ্ট্র সংস্কারের প্রত্যয় নিয়ে, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে। এই সরকারের কাছে তাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে এই সরকার কতটা সফল হবেন এবং এই সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কী কী, সে নিয়েই আপনাদের সামনে আজকে কথা বলবো। এই সরকারের প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আজকে এতটাই নাজুক অবস্থা, পুলিশ বাহিনী দায়িত্ব নিতে সাহস পাচ্ছেন না। থানাগুলো, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও আজকে সেনাবাহিনীর পাশাপাশি র্যাবকেও আমরা নামতে দেখেছি ঢাকার রাস্তায়। আমরা আশা করছি খুব শিগগিরই হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তবে এই সরকারটির সামনে আরও যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার। যেই সংস্কারের প্রত্যয়ে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়েই তাকে এই রাষ্ট্রের সংস্কারগুলো করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটি এই সরকারের সামনে হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি আজকে সাংঘাতিক রকমের একটি খারাপ অবস্থায় গিয়ে ঠেকেছে। আমাদের বর্তমানে যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভের পরিমাণ খুবই কম, যা দিয়ে হয়তো 2 মাস চলতে পারে। আমাদের এই দেশ থেকে গত 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে। আজকে দেশের এই সঙ্গীন অবস্থায় এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় আমরা মনে করি সরকারকে দায়িত্ব নেওয়ার পর রুটিন ওয়ার্কের পাশাপাশি তাকে যে জিনিসটি করতে হবে অত্যন্ত সাহসের সঙ্গে, সেটি হচ্ছে দেশের যে মেগা প্রজেক্টগুলো বিগত সরকার হাতে নিয়েছিল, লুটপাটের প্রজেক্টগুলো হাতে নিয়েছিল, বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ চুক্তির বিনিময়ে সেই মেগা প্রজেক্টগুলি বাতিল করতে হবে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, মালয়েশিয়া যখন মাহাথির মোহাম্মদ রাষ্ট্র ক্ষমতায় আসেন, তিনি এসেই বিভিন্ন দেশের সাথে যে ঋণ চুক্তির বিনিময়ে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল, উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছিল, মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, সেগুলো উনি বাতিল করে দিয়েছিলেন। এই উদাহরণ আমাদের সামনে আছে, এই নজির আমাদের সামনে আছে। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকেও সেই সাহস দেখাতে হবে যে লুটপাটের উদ্দেশ্যে মানুষের প্রয়োজন ছাড়া, মানুষের স্বার্থের বিপরীতে, পরিবেশ প্রতিবেশের স্বার্থের বিপরীতে যে মেগা প্রজেক্টগুলো, জনবিরুদ্ধ মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল, সেগুলোকে বাতিল করতে হবে। সেগুলো বাতিল করে অর্থনৈতিক পুনরুদ্ধারের কর্মসূচি গ্রহণ করতে হবে। এছাড়া আরও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, গত 15 বছরে নয়, গত স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সরকার যেভাবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বৃত্ত একটি রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছিল, সেই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে একটি উন্নত গণতান্ত্রিক ধরনের রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই সরকারের জন্য এটিও একটি বড় চ্যালেঞ্জ। তাই আমরা আশা করছি এই সরকার অন্তর্বর্তী হলেও বাংলাদেশের মানুষের এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, শত মানুষের রক্তের মধ্যে দিয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে, সেইখানেই এই সরকারকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্র সংস্কারের। সেই সাথে আমরা মনে করি সংবিধান সভার নির্বাচন দিয়ে, একটি নতুন সংবিধান অনুমোদনের মাধ্যমে, তারপরেই একটি জাতীয় সরকার নির্বাচন দিয়ে, জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বৈধ রাজনৈতিক একটি ক্ষমতা সম্পন্ন সরকার গঠন করবে, সেই প্রত্যাশায় বা সেই দাবি জানিয়েই আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।